নমস্কার ছাত্র বন্ধুরা, আজকে আমরা গাউসের উপপাদ্য এবং এর ব্যবহার বা প্রয়োগ নিয়ে আলোচনা করব। এর ব্যবহার বা প্রয়োগ নিয়ে এখানে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো আগের দিন আমরা গাউসের উপপাদ্যটা স্টেটমেন্টটা দেখেছি, জিনিসটা কি। তো ওটাকে যদি একটু রিক্যাপ করি তাহলে এরকম দাঁড়ায় যে কোনো একটা বদ্ধ ক্ষেত্রফল যদি আমি ধরে নিই, বদ্ধ ক্ষেত্রফল আমি আগের দিন বুঝিয়েছি, ক্লাসটা দেখে নিও একটু। তো সেক্ষেত্রে এর মধ্য দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স তার পরিমাণটা কি হবে না, তড়িৎ ফ্লাক্স ফাই সমান ভেতরে যত আধান থাকবে কিউ তার 1/এপসাইলন গুণ। এবার যদি বায়ু মাধ্যম হয় তাহলে এখানে এপসাইলন নট হবে, যদি নর্মাল মাধ্যম হয় তাহলে এপসাইলন হবে। এরপরে এখানে যে আমরা তড়িৎ ফ্লাক্সের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম আগের দিনের ক্লাসটাতে, সেখানে লেখা ছিল যে ফাই সমান ইন্টিগ্রাল ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে এটা যদি আমি গাউসের এখানে মানটা বসাই, এখানে কিন্তু একটা ক্লোজ পাথ ইন্টিগ্রাল দরকার হবে। কেন ক্লোজ পাথ? ক্লোজ পাথটার মানে কি? এটার মানে হচ্ছে বদ্ধ পথ সমাকল। বদ্ধ পথ সমাকল মানে এই যে আমি সারফেসটা ধরেছি, যে ক্ষেত্রটা ধরেছি, সেটা কি না বদ্ধ, তার জন্য বদ্ধপথ সমাকল। তাহলে এর ম্যাথমেটিক্যাল রূপটা যেটা হবে এস ই ডট ডিএস সমান হবে কিউ বাই এপসাইলন। তাহলে কোনো বদ্ধ পথের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ ওই কোনো বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ ওই ক্ষেত্রের মধ্যে আবদ্ধ মোট আধানের 1/এপসাইলন গুণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাউসের উপপাদ্য। এরপরে এটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন কাজ করি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে গাউসের উপপাদ্য যদি বলে কি সবসময় সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি কি, তো না। গাউসের উপপাদ্যটা শুধুমাত্র সিমেট্রিক বডি, কিসের ক্ষেত্রে? সিমেট্রিক বডির ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সিমেট্রিক বডি সব সিমেট্রিক বডির ক্ষেত্রে তাও পারবো না। যেমন যদি আমি ত্রিভুজ বলি এক্ষেত্রে পারবো না, যদি আমি স্কোয়ার বলি ঠিক আছে অসুবিধা নেই, স্ফিয়ার বলি ঠিক আছে অসুবিধা নেই, যদি আমি এরকম তার বলি কোনো একটা, সেক্ষেত্রে অসুবিধা নেই। মানে অরিজিনালি গাউসের উপপাদ্য যেখানে প্রয়োগ করব সেখানে একটা গাউসীয় তল বলে কনসেপ্ট হয়। কি কনসেপ্ট? গাউসীয় তল। তো ওই জিনিসটা আমরা আগে ডিসকাস করে নিই, তাহলে তোমরা আরও এই যে সিমেট্রিক বডি বলছি এই ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে গাউসীয় তল নিয়ে আমরা এখন আলোচনা করব। গাউসীয় তল জিনিসটা কি? তল নামটা শুনেই বুঝতে পারছো কোনো একটা সারফেস বা ক্ষেত্র হবে, তল হবে। তো গাউসীয় তলটা হচ্ছে একটা কাল্পনিক তল, মানে কল্পনা করে নেওয়া হয়। ধরো আমি একটা বিন্দু আধান এরকম নিলাম, তো এই বিন্দু আধান থেকে কি হয় না, চারদিকে তড়িৎ বলরেখা নির্গত হয় এরকমভাবে। তো এই বলরেখার প্রত্যেকটা বলরেখার সাথে লম্বভাবে তল যদি আমি কল্পনা করি, সেইটা কি হবে না, সেইটা হয়ে যাবে আমাদের গাউসীয় তল, প্রত্যেকটা বলরেখার সাথে লম্বভাবে। তাহলে অবশ্যই একটা বিন্দুর জন্য বিন্দুর চারদিকে বেরোচ্ছে একদম, তাই তো? চারদিকে 3 ডাইমেনশনালি ভাবো যে একটা ফুটবলের মাঝখানে একটা বিন্দু রাখা আছে, তাহলে যদি ওই বিন্দুর থেকে তড়িৎ বলরেখা নির্গত হয়, ভাবো একটু জাস্ট যে কি হবে না, প্রত্যেকটা ওই যে বলের সারফেসটা, সেই সারফেসে কি হবে না, প্রত্যেকটাই লম্বভাবে আঘাত করবে, তাই তো? তাহলে ওর গাউসীয় তল মানে একটা বিন্দু আধানের গাউসীয় তল কি হবে? একটা বিন্দু আধানের গাউসীয় তল হবে স্ফেরিক্যাল বা গোলকাকার বা গোলকীয়। যদি আমি এরকম একটা তার ধরে নিই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল। কিভাবে না, এখানে যদি একটা পয়েন্ট ধরো, এই তারটার উপর, তারটা তো পুরো আহিত আছে প্লাস আধানে, তো যদি এখানে একটা পয়েন্ট ধরো এখান থেকে এরকমভাবে বেরোচ্ছে, তাই তো? এরকমভাবে বেরোচ্ছে, সেমভাবে এখান থেকে এরকমভাবে বেরোচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে এইভাবে করতে করতে প্রত্যেকটার সাথে লম্ব হতে হলে নিশ্চয়ই এটাকে সিলিন্ডার হতে হবে। যেমন টিউবলাইটের কথা ভাবো, টিউবলাইটটা এরকম জ্বলছে, তো এটা সব জায়গায় সমানভাবে আলো যদি আমি আলো পড়ছে সেরকম একটা সারফেস কল্পনা করতে চাই, তল কল্পনা করতে চাই, নিশ্চয়ই সেটা সিলিন্ড্রিক্যাল তল হবে। তো সেরকম টাইপের কনসেপ্ট এটা। ঠিক আছে, তাহলে বিন্দু আধানের ক্ষেত্রে গোলকীয় পাচ্ছি, এটার ক্ষেত্রে এরকম পেলাম। যদি এরকম পাত বলে দিই একটা, সেক্ষেত্রে কি হবে? এরকম ধরো 2 ডাইমেনশন এরকম একটা পাত বলে দিলাম, সেক্ষেত্রে কি হবে না, পাতটার সাথে সমান্তরালভাবে যে তলটা আমরা কল্পনা করব সেই রকম। এগুলো দেখো, এখান থেকে তো পাত মানে কি, এখান থেকে এইভাবে নির্গত হবে, তো এর সাথে প্রত্যেকটার সাথে লম্ব হতে হবে, প্রত্যেকটা বলরেখার সাথে ওই তলটা লম্ব হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার গাউসীয় তল। বেশ,
ঠিক আছে, তো এই গাউসীয় তলের যে শেপগুলো দেখো তাহলে কি কি হতে পারে। এক হচ্ছে গোলকীয়, সেকেন্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল, থার্ড হচ্ছে এরকম প্লেট। তো এইরকম ছাড়া আর কিন্তু গাউসীয় তল যদি তুমি বলো তাহলে কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, কারণ তোমাকে গাউসীয় যে উপপাদ্যটা, গাউসের উপপাদ্যটা, সেটা কি কাজে লাগে। প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়। কি কাজে লাগে না তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে। ঠিক আছে, এইটা করতে তোমার মেনলি এটা কাজে লাগে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি, তোমার সূত্রটাই হচ্ছে ই ডট ডিএস, সূত্রটা হচ্ছে ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন নট। এরপরে যদি ধরো এমন হলো যে ই আর ডিএস এর মাঝখানে যে কোণটা, এটাকে যদি ভাঙি কি পাবো, ইডিএস কস থিটা। তো এই কোণটা যদি মনে করো তুমি জানো না এই কোণটা, সেক্ষেত্রে করতে পারবে না, নাম্বার ওয়ান। তাহলে এই কোণটার মানটা যাতে জিরো হয়, মানে কস থিটার মানটা যাতে ওয়ান হয়ে যায়। অরিজিনালি কস থিটা কখন ওয়ান হয়, যখন থিটার মানটা জিরো। আর থিটার মান জিরো কখন হবে, যখন ই আর ডিএস এর মধ্যেকার কোণটা জিরো হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর মধ্যেকার কোণ জিরো যদি হতে হয় তাহলে কন্ডিশন কি না, এইটা যদি আমার সারফেসটা হয় তো এই সারফেসের সাথে লম্বভাবে যেতে হবে, তাই তো। সারফেসের সাথে যদি লম্বভাবে ইলেকট্রিক ফিল্ডটা যায় তাহলে কি হবে না, সারফেস ভেক্টরটা এইদিকে কাজ করছে ডিএস, দেখো ই আর ডিএস কি হলো, প্যারালাল হয়ে গেল, মানে কোণটার মাঝখানের কোণ জিরো। তো শুধুমাত্র এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্যই, মানে এই থিটার মানটা যেহেতু এখানে থিটা রয়েছে, একটা থিটার মানটা ঠিকঠাক পাওয়ার জন্যই আমরা কি করি না গাউসীয় তল কল্পনা করি। তাহলে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গাউসিয়ান সারফেস, যদি গাউসীয় তলের গুরুত্ব জিজ্ঞেস করে কি বলবে না, আমরা যখন তড়িৎ ক্ষেত্র বের করি, কোনো একটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করি না, সেক্ষেত্রে আমরা দেখি যে কি থাকে না ইডিএস কস থিটাতে একটা কস থিটা টার্ম থাকে, যেটা আমাদের তড়িৎ ফ্লাক্সের রাশিমালা, তাতে তড়িৎ ফ্লাক্সের রাশিমালাতে কি থাকলো, একটা কস থিটা টার্ম থাকলো। এই থিটার মানটা আনসার্টেন, মানে কি বসাবো আমরা যাতে পুরোপুরিভাবে বুঝতে পারি এবং যাতে একদম এক্স্যাক্ট বের করে নিতে পারি ব্যাপারটাকে, তো তড়িৎ ক্ষেত্রটা প্রাবল্যটাকে, তার জন্য কি করা হয় না থিটার মানটাকে কোনো না কোনোভাবে জিরো ধরা হয়, এবং সেটা তখনই সম্ভব হয় যখন গাউসীয় তল কল্পনা করি। এবং গাউসীয় তলের ইয়েটা কি, মানে ওর বৈশিষ্ট্যটা কি না, গাউসীয় তলটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে কি হবে, তড়িৎ ক্ষেত্র বলরেখা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে লম্বভাবে থাকবে। তো এই কন্ডিশনে কিন্তু আমরা এই গাউসের উপপাদ্যটা ইউজ করতে পারি। তাহলে এইটাই হচ্ছে ইম্পর্টেন্স আমাদের গাউসের উপপাদ্যের, বা তোমার ওই হ্যাঁ তো গাউসীয় সারফেসের। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। তো এরপরে এর ব্যবহারটা আমরা দেখে নেব। তো প্রথম ব্যবহার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এটাই এর মেন ব্যবহার। যে কোনো একটা জায়গাতে কোনো বিন্দু আধান আছে বা যাই হোক আধান ডিস্ট্রিবিউশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য কত হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে প্রথমত আমি একটা আধান এখানে ধরে নিচ্ছি, ধরো প্লাস কিউ আধান, এবং তোমাকে জিজ্ঞেস করলো এর জন্য আর দূরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। দেখো এটা কি, এটা তোমার রাশিমালাটা তুমি জানো, কোন একটা বিন্দু আধানের জন্য আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা তো তুমি জানো, এটা কুলম্বের সূত্র থেকে চলে আসে। তো এটাকে যদি বলে এই সূত্রটাকে গাউসের দিয়ে প্রমাণ করো, তখন কি করবে, গাউসের উপপাদ্য থেকে? তখন কিছুই নয়, এই বিন্দু আধান, আমি একটু আগে বললাম যে বিন্দু আধানের জন্য গাউসীয় তলটা কি হবে, স্ফেরিক্যাল, মানে গোলকীয়। তাহলে এই যে এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা আমি কি করলাম না কাল্পনিক তল নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস, যেটা আমাদের গাউসীয় তল। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিয়ে নিয়েছি এখানে। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও তো বুঝতে পারছো, এখান থেকে সোজা বেরোবে, মানে ই এদিকে হবে। এরপর এখানে যে তলটা হবে সেটাও এদিকেই কাজ করছে, ডিএস ভেক্টর। ঠিক আছে, এটা কি হলো, ডিএস ভেক্টর। তাহলে আমাদের এটার হেডিং হবে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। কি হেডিং হবে, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বা এটা এইভাবেও কোশ্চেনটা দিতে পারে যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রমাণ করো, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এইভাবেও কিন্তু কোশ্চেনটা দিতে পারে। তো সেক্ষেত্রে কি হবে দেখো, লক্ষ্য করো, এই আমি যেটা করাচ্ছি সেটাই এর উত্তর হবে।
তো তাহলে ডিএস আর ই দেখো একই দিকে কাজ করছে, তাই তো তোমরা লিখবে যে এখানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ প্যারালাল টু ডিএস, তাই তো ডিএস এর সাথে সমান্তরাল। সুতরাং দুটোর মধ্যেকার যে কোণ ই আর ডিএস এর মধ্যেকার কোণ থিটাটা কি হবে না 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তুমি পাচ্ছ ই ডট ডিএস সমান কত না ই ইন্টু ডিএস ইন্টু কস 0 মানে 1, তাহলে সেটা পেয়ে গেলে ই ডিএস। এটা হয়ে গেল ই ডট ডিএস এর ভ্যালু। তাহলে আমরা এরপর গাউসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে আমরা গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য থেকে পাই মোট অতিক্রান্ত ফ্লাক্স ফাই সমান ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস। ক্লোজ পাথ কেন হচ্ছে আগেই বললাম, বদ্ধ পথ। তাহলে ইকুয়ালস টু গাউসের উপপাদ্য বলে কিউ বাই এপসাইলন নট, যদি আমরা বায়ু মাধ্যম ধরি তবে। और এখানে ই ডট ডিএস মানে আমি কি বের করেছি ইডিএস, তাহলে ইডিএস সমান কিউ বাই এপসাইলন নট, এখান থেকে বসালাম। তাহলে ইটা তো কনস্ট্যান্ট রাশি, ধ্রুবক টার্ম, এটা বাইরে বেরিয়ে গেল। ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এরপরে ডিএসটা কি, ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএস মানে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র রিজিয়ন ডিএস। তো এটাকে যদি আমি পুরো একদম বড় করে ধরি, ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে ধরো এখানে একটা রড আছে, তুমি একটা ছোট টুকরো নিলে, তো ডিএল সেটা লেন্থ, তাহলে পুরো টুকরোটার উপরে যখন ইন্টিগ্রেশন করবে ডিএল তখন কি পাবে না এল পুরো লেন্থটা পেয়ে যাবে। তো সেমভাবে এখানে যদি আমি ক্ষুদ্র একটা সারফেস ধরে নিই, 3 ডাইমেনশন ভাবতে হবে অবশ্যই, কারণ এটা একটা গোলক। তো তার ক্ষেত্রফল কত হবে, একটা গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে এটার জায়গাতে আমি 4 পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে তুমি ই কি পেয়ে যাচ্ছ, ই সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হয়ে যাবে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। দেখো এটাই তুমি জানতে কুলম্বের সূত্র থেকে। তো এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে গাউসের উপপাদ্য প্রয়োগ করে কুলম্বের সূত্র প্রমাণ করো। তো কুলম্বের সূত্রটা আর কিছুই নয়, তখন তোমাকে কি করতে হবে, তড়িৎ ক্ষেত্রটা বের করলে, বের করার পরে জাস্ট একটু এডিশনাল স্টেপ হবে, সেটা হচ্ছে এই বিন্দুতেই তুমি একটা আধান ধরে নেবে ক্যাপিটাল কিউ, তাই। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি পেয়ে যাও তাহলে ক্যাপিটাল কিউ এর উপরে মোট বল কত হবে, এফ সমান ক্যাপিটাল কিউ ইন্টু ই, বেশ এটার মানটা পুট করে দিলেই 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার এসে যাবে। ঠিক তো, এইটা হচ্ছে তোমার ব্যাপার। নেক্সট, তো এইটা ব্যবহার করে যেটা করলাম, এইটা ব্যবহার করে আমরা আর কি কি করতে পারি দেখে নাও। তাহলে এরপরে আমরা কি করব না, ফাঁপা গোলকের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে, ঠিক আছে, ফাঁপা গোলকের বিভিন্ন পজিশনে, গোলকের বিভিন্ন অবস্থানে ক্ষেত্র প্রাবল্য, বিভিন্ন অবস্থানে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, ক্ষেত্র প্রাবল্য। তাহলে ফাঁপা গোলক একটা ধরে নিতে হবে প্রথমত। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক, যার ব্যাসার্ধটা আর এবং এটা প্লাস কিউ আধানে আহিত, ঠিক আছে। তাহলে যদি আমি প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে বলতে একদম আর যখন ছোট খুব, মানে এখানে ধরলাম, তাহলে এই বিন্দুতে আমরা মানে ভেতরের কোনো বিন্দুতে, তাহলে আর, আচ্ছা এটা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি ব্যাসার্ধটাকে, তাহলে আর লেস দেন ক্যাপিটাল আর, মানে ক্যাপিটাল আর ব্যাসার্ধের চেয়ে ছোট, ঠিক আছে, মানে ভেতরের পয়েন্ট। তাহলে আমরা কি করব, ভেতরের পয়েন্ট যেহেতু ধরেছি, সুতরাং এখানে গাউসিয়ান সারফেসটা ভেতরে ড্র করতে হবে, ঠিক আছে। গাউসিয়ান সারফেসটা স্ফেরিক্যালি হবে কিন্তু ভেতরে ড্র করব এখানে। তো এখানে ড্র করলাম, আর এর ব্যাসার্ধটা স্মল আর বড় ব্যাসার্ধটা ক্যাপিটাল আর। তাহলে আমরা এখানে ফ্লাক্স যদি দেখি, মোট ফ্লাক্স ফাই সমান কি হবে না, ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান হচ্ছে কিউ টোটাল ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে গাউসিয়ান সারফেসটা তুমি ধরেছো, তার ভেতরে কি কোনো আধান আছে? আমি কি বলেছিলাম যখন আধানের কনসেপ্ট পড়াই একদম প্রথম দিকের ক্লাসে, যে আধান সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ভেতরে কিন্তু আধান থাকবে না। মানে যদি এটা ফাঁপা গোলক হয় তো ভেতরে কিন্তু আধান থাকবে না, কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। তাহলে কিউ টোটালটা 0 হয়ে গেল। কিউ টোটালটা যদি 0 হয়ে যায় তাহলে আর ইডিএস তোমার আলাদা করে বের করানোর কোনো দরকার নেই, এখান থেকেই পেয়ে যাবে ই সমান 0। এখান থেকেই ডাইরেক্ট কি পাবে, ই সমান 0। তাহলে ফাঁপা গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু 0। আচ্ছা বেশ, এরপরে আমি কোথায় দেখব না, এরপরে বাইরে চলে যাচ্ছি আমি। তাহলে এরপরে কোথায় দেখব, আর গ্রেটার দেন আর, মানে এই যে গোলকটা নিয়েছি সেই গোলকটা, ধরো আমি এটা গোলকটা নিয়েছি আর ব্যাসার্ধ বিশিষ্ট, এর বাইরে। তাহলে বাইরে বলতে আমি এখানে নিচ্ছি স্মল আর দূরে, এইখানে এই বিন্দুতে দেখব। তাহলে এই বিন্দুতে দেখব মানে এই বিন্দুতে একটা গোলক কল্পনা করছি। এরপর ধরো এত বড় গোলক আঁকা তো সম্ভব নয়,
তাহলে আমি ছোট্ট একটা পার্ট দেখিয়ে দিলাম। এই গোলকটা কিন্তু এরকম কমপ্লিট এদিকে আছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ছোট্ট পার্ট দেখালাম তোমাদের। এইটা হচ্ছে গোলকটা, মনে করো এটা হচ্ছে আমাদের কি গাউসীয় তল। এটা কি? এটা হচ্ছে গাউসীয় তল। তো এটার জন্য এই বিন্দুতে যদি আমি প্রাবল্য নির্ণয় করতে চাই কি করতে হবে না, প্রথমত প্রাবল্য এইদিকে কাজ করছে, এখানে একটা ছোট্ট তল ধরলে যেটা হচ্ছে ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট, এদিকে ডিএস ভেক্টর কাজ করছে, তাই তো। তাহলে এখানে তোমাকে কি করতে হবে না, সেম জিনিস, এখানে প্লাস কিউ আছে, তাহলে ফ্লাক্স কত হবে, ফাই সমান ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান হচ্ছে সূত্র কি না কিউ বাই এফ। আচ্ছা দেখো, এই তলটার ভেতরে কিন্তু এই আধানটা আছে, তাই তো। যদি আমি এই তলটা কমপ্লিট করে দিই তাহলে তো এইটার ভেতরেই ঢুকে যাচ্ছে আধানটা, তাহলে আর কোনো প্রবলেম নেই। ভেতরে ঢুকে আছে মানে টোটাল আধান ভেতরেই আছে কিউ বাই এপসাইলন নট। তাহলে অর ই আর ডিএস যদি প্যারালাল হয় তাহলে আমি দেখিয়েছি যে ই ডট ডিএসটা ই ডিএস হয়ে যায় ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ইটা বাইরে বের করে দাও, ই সমান, আচ্ছা ই ইন ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাই তো। তোমরা কি পেলে এখনো পর্যন্ত, ই ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএস কি পেলে, ই ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এবার ভালো করে দেখো ডিএস জিনিসটা কি, ডিএসটা তুমি কার ওপরে নিয়েছো, ডিএসটা নিয়েছো এর ওপরে, মানে আর স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত তার ওপরে নিয়েছো। তাহলে ডিএস এর ওপরে ইন্টিগ্রেশন যখন করবে তখন এইটার ক্ষেত্রফল লাগবে, এই গোলকটার বাইরের গোলকটার ক্ষেত্রফল লাগবে, সেটা কত না 4 পাই আর স্কোয়ার। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে ই এর মানটা কি আসছে দেখো, ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে এখানে ইটা কি পেলে না 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায়, যখন আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এরপরে ধরো আর ইকুয়ালস টু, মানে এটা বাইরে, ঠিক আছে, এটা কোথায় হলো, বাইরের বাইরে মানে গোলকের বাইরে। এবার যদি পৃষ্ঠে বলে, পৃষ্ঠে বলতে কোথায় হবে তাহলে, পৃষ্ঠে মানে নিশ্চয়ই স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হবে। তো সেই কন্ডিশনে কি পাবে না, সেই কন্ডিশনে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবে। তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আমরা তিনটে জায়গায় দেখে নিলাম, বাইরে কত এই রাশিমালা, পৃষ্ঠে কত স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, ভেতরে কত বা অভ্যন্তরে ভেতরে কত আর লেস দেন ক্যাপিটাল আর, শূন্য। এতে কি না এইটা শূন্য। তাহলে তোমাকে দেখো প্রথম, এটা তো ধ্রুবক রাশি, এটা তো অসুবিধা নেই, কারণ ক্যাপিটাল আরটা ধ্রুবক। ক্যাপিটাল আরটা কি ছিল, ওই গোলকটার ব্যাসার্ধটা ধ্রুবক ছিল। বাইরের পৃষ্ঠে স্মল আরটা যেটা, এই স্মল আরটা কিন্তু, এই স্মল আরটা তুমি যেখানে খুশি ধরতে পারতে, দেখো এই ক্যাপিটাল আরটা তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু এইটা দেখো যেখানে খুশি ধরতে পারতে। সুতরাং এটা তো ভেরিয়েবল, তাহলে ওটা ভেরিয়েবল মানে আমি এখানে কি লিখতে পারি না, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে বাইরে এইভাবে রিলেশনটা রয়েছে। তাহলে আমি যদি এটার গ্রাফ ড্র করি, বা তোমার গ্রাফ বলতে এটা হচ্ছে লেখচিত্র, তাহলে কি পাবে দেখো, তাহলে এরকম একটা গ্রাফ ড্র করব আমি। প্রথমত এখানে ধরো স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর সাথে সমান, মানে ব্যাসার্ধের সাথে, আর বাকি এদিকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, এদিকে ইলেকট্রিক ফিল্ডটা আমি ড্র করব। কিসের ক্ষেত্রে ড্র করছি আমি না, ফাঁপা গোলকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ড্র করছি, ফাঁপা গোলকের ক্ষেত্রে। কি হবে তাহলে দেখো, তাহলে ভেতরে তো জিরো, মানে এখানে যদি আমি লাইনটা ড্র করি এর ভেতরে জিরো হবে। বাইরে কি হবে, বাইরে এরকমভাবে ভ্যারি করবে, এইটা ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ারের গ্রাফ। এখানে কি ছিল, এই পয়েন্টটাতে কনস্ট্যান্ট রাশি, এখানে ভ্যালুটা কনস্ট্যান্ট 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা ধ্রুবক রাশি, এখানে সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে এই রিলেশন অনুযায়ী ধীরে ধীরে কমে যাবে এবং অসীমে যে এটা শূন্য হবে। সুতরাং এটা গ্রাফে অনেকে এরকম করে দেয়, ভুলেও এটা করো না, টাচ করিয়ে দাও না, এখানে টাচ হবে না, কারণ এটা অসীমে যে শূন্য হবে, তাই তো। ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, অসীমে যে শূন্য হবে, এখানে হবে না, বেশ আর অক্ষের সাথে সমান্তরাল করে ছেড়ে দেবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ফাঁপা গোলকের ক্ষেত্রে এর বিভিন্ন জায়গাতে আর কি ক্ষেত্র প্রাবল্যটা। তাহলে ফাঁপা গোলকটা আজকে আমরা পড়লাম। এখানে একটা অ্যাপ্লিকেশন, আচ্ছা এটা দুটো অ্যাপ্লিকেশন আজকে হলো। তাহলে একটা হচ্ছে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, সেকেন্ড হচ্ছে এখানে ফাঁপা গোলকের বিভিন্ন অবস্থানে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এটাও করিয়ে নিচ্ছি এখন, তাই তো। ফাঁপাটা হলো, তাহলে নিরেট গোলকটাও দেখে নিই আমরা। নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে, নিরেট গোলক,
নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে ক্ষেত্র প্রাবল্য কি হবে, কি করে ক্যালকুলেশন করবে এটার ক্ষেত্রে? সেম ভাবে একদমই, তাই তো একদমই সেম ভাবে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে একটা নিরেট গোলক যদি আমি ধরি, ধরো এটা হচ্ছে একটা নিরেট গোলক। নিরেট গোলকের দেখো বাইরে সেম হবে, কেন বাইরে সেম? কারণ যদি আমি এতে প্লাস কিউ আধান দিই আর বাইরে একটা পয়েন্ট নিই ক্যাপিটাল আর দূরে, এটা হচ্ছে স্মল আর দূরে একটা পয়েন্ট, তাহলে এখানে গাউসীয় তল কল্পনা করবে তুমি। যে ইন্টিগ্রেশনগুলো হবে সেগুলোর কথা লক্ষ্য করো। ফাই সমান, প্রথমে লিখে নিচ্ছি রাশিমালা, ই ডট ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ডিএসটাকে আমি এখানে দেখো, এখানে গাউসীয় তল কল্পনা করা মানেই হচ্ছে তুমি ই ডট ডিএসটাকে ইডিএস লিখে দিয়েছো। কারণ কি? কারণ গাউসীয় তলটা এমনভাবেই কল্পনা করা হয় যেখানে ডিএস ভেক্টর আর ই ভেক্টরটা প্যারালাল হবে, নাহলে তো তুমি ক্যালকুলেশনে আগেই যেতে পারবে না। বেশ, তাহলে এটা হলো ই ইন্টু ডিএস, মানে কি ডিএসটা কার নিয়েছো? গাউসীয় তলের এটা। তো গাউসীয় তলের ক্ষেত্রফল কত হবে? আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 4πr² কিউ বাই এপসাইলন নট। দেখো ওটা কিন্তু সেম হলো। তাহলে ই ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ বাই r²। এটা হয়ে গেল বাইরের জন্য, আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এর জন্য কি হবে তোমার? পৃষ্ঠে কি হবে? পৃষ্ঠেও সেম হবে, আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর এর জন্য এখানে বসিয়ে দাও মানটা 1/4πε0 ইন্টু কিউ বাই আর এর জায়গাতে ক্যাপিটাল আর। এটা হয়ে গেল। এবারে যদি ভেতরে বলে তখন কি হবে? ভেতরেরটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটা নিরেট গোলক, সুতরাং যদি বাইরে এখানে তুমি আধান রাখো তার জন্য কিন্তু ভেতরেও আধান পাবে। এমন নয় যে ভেতরে আধান থাকবে না, শূন্য হবে না কিন্তু এখানে। ঠিক আছে, তো এইটা আমরা আজকে ক্যালকুলেশনটা করে নিই। দেখো যদি বলে নিরেট গোলকের ভেতরে, নিরেট গোলকের ভেতরে, গোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, নিরেট গোলকের ভেতরে। তাহলে একটা নিরেট গোলক ধরলাম আমি, এটা কত ব্যাসার্ধ, ভেতরে যেহেতু একটু বড় করে আঁকি নাহলে অসুবিধা হবে বুঝতে, এটা গোলকটা ধরো, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। একটা আমি ছোট্ট রিজিয়ন ধরলাম যেটা গাউসিয়ান সারফেস, যেখানে আমরা বের করব স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট ধরলাম। আর এখানে তাহলে গাউসীয় সারফেসের ডিএস ভেক্টর, ক্ষেত্র ভেক্টরটা হলো, এদিকে ইলেকট্রিক ফিল্ডটা ই হলো এটা, ঠিক আছে। এরপরে যে ভেতরের রিজিয়নটা রয়েছে, ভেতরের যে অঞ্চলটা, এর মধ্যে আধান কত? যদি তুমি কিউ পরিমাণ মোট আধান দাও তাহলে ভেতরে আধান কত থাকবে? আমি ধরে নিচ্ছি ভেতরে আধান থাকবে ক্যাপিটাল কিউ বা কিউ ড্যাশ, ধরো সুবিধার জন্য ভেতরে আধান থাকবে কিউ ড্যাশ। এটাই আমাদের কিন্তু কিউ টোটাল, এই যে আমরা এখানে ইউজ করব না ই ডট ডিএস সমান কিউ টোটাল বা কিউ বাই এপসাইলন নট, এইটা হচ্ছে আমাদের কিউ টোটাল, যেটা এই গাউসিয়ান সারফেসের ভেতরে থাকবে সেইটা। এখানে গাউসিয়ান সারফেসের ভেতরে কতটা আছে সেটা বের করব। কি করে বের করব? ঐকিক নিয়ম লাগাবো। দেখো এখানে পুরো যে ইয়েটা রয়েছে নিরেট গোলকটা, তার আয়তন কত? 4/3 ক্যাপিটাল আর কিউ, তাই তো। তার মধ্যে আধান দিয়েছো তুমি স্মল কিউ, তাহলে এক ইউনিটের মধ্যে আধান দিয়েছো স্মল কিউ বাই 4/3 আর কিউ। তাহলে ভেতরের যে পোর্শনটা, এই পোর্শনটার আয়তন কত? 4/3 স্মল আর কিউ, 4/3 স্মল আর কিউ, তার মধ্যে কত থাকবে না কিউ বাই 4/3 ক্যাপিটাল আর কিউ ইন্টু 4/3 স্মল আর কিউ। দেখো সিম্পল ঐকিক নিয়ম করলাম, 4/3 কেটে গেল, তাহলে কিউ আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ। এটা কি পেলে না কিউ ড্যাশের মান, যেটা কি না টোটাল আধান কোথায়? ভেতরে, গাউসীয় সারফেসের ভেতরে মোট আধান, এটা কিউ ড্যাশ বা কিউ টোটাল পেয়ে গেলে, কিউ টোটাল। বেশ, আর কিছুই নয়, আর কিছুই নেই ক্যালকুলেশনটাই, বাকি খুব সিম্পল। এরপর আমরা তাহলে এখানে এই যে ইকুয়েশনটা নিয়েছি, এই ইকুয়েশনে মান বসিয়ে দেবো। তাহলে মানটা বসাই ইকুয়েশনটাতে, কি পাবো দেখো। এখানে যদি মান বসাই, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, ই ডট ডিএস, জাস্ট এ সেকেন্ড, ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস, ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কি না কিউ টোটাল বাই এপসাইলন নট। মান বসাও, ইটা বাইরে এলো, ডিএসটা ভেতরে রইলো, কিউ টোটালের মানটা আমি বের করে নিয়েছি, যেটা হচ্ছে জাস্ট সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের কত না কিউ আর কিউ বাই আর কিউ, তাহলে কিউ স্মল আর কিউ বাই আর কিউ ইন্টু 1/ε0। এরপর এখানে মান তাহলে যদি বসাই ই ইন্টু ডিএস, মানে কি? ডিএস মানে গাউসীয় তলের ক্ষেত্রফল, তাহলে গাউসীয় তল কোনটা ধরেছিলে? এইটা, আর স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4π স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর কিউ ডিভাইডেড বাই ε0 আর কিউ। এখানে আর স্কোয়ার আর আর কিউ কাটলে একটা আর পড়ে থাকবে, ই পেয়ে যাচ্ছ 1/4πε0 ইন্টু কিউ স্মল আর বাই আর কিউ। খুব ইম্পর্টেন্ট রিলেশন এটা,
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেতরে মানে ওই নিরেট গোলকের ভেতরে দেখো বাকি সব টার্মই কনস্ট্যান্ট, শুধুমাত্র স্মল আরটা ছাড়া। তাহলে ভেতরে কি হলো না স্মল আর এর সাথে প্রপোর্শনাল হয়ে গেল। তাহলে আমি যদি গ্রাফ ড্র করতে চাই, এদিকে স্মল আর রেখে এদিকে ইলেকট্রিক ফিল্ড রেখে নিরেট গোলকের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমত আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর পর্যন্ত দাগ দেবো, যেটা ভেতরে মানে পৃষ্ঠ পর্যন্ত। এবার আমি দেখতে পাচ্ছি যে পৃষ্ঠ পর্যন্ত যে রিজিয়নটা মানে ভেতরের রিজিয়নে ই প্রপোর্শনাল টু আর, ই প্রপোর্শনাল টু আর কি গ্রাফ, সরল রৈখিক ইকুয়েশন, তাই তো, সরল রেখা y সমান mx প্লাস c এর মতো। তাহলে এখানে এটা প্রথমে সরল রেখা পেলে, মূল বিন্দুগামী সরল রেখা কতদূর পর্যন্ত পেলে না আর সমান ক্যাপিটাল আর পর্যন্ত। তারপরে কি হবে, তারপরে মানে বাইরে দেখো, বাইরের আমরা বের করেছি অলরেডি, বাইরের কি ছিল বলতো, এইটা আর গ্রেটার দেন ক্যাপিটাল আর নিরেট গোলকের, সেখানে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার পেয়েছিলাম, তাহলে ওটাই হবে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ারের গ্রাফ তোমরা দেখেছো কি হয়, সেটা এরকম টাইপের গ্রাফ হয়। তাহলে এখানে ই প্রপোর্শনাল টু স্মল আর, এখানে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এইটা হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা তাহলে নিরেট গোলক দেখলাম আর ফাঁপা গোলক দেখলাম, আর কোন একটা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য গণনা করলাম কি দ্বারা, গাউসের উপপাদ্য প্রয়োগ করে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য দেখব ক্ষেত্র প্রাবল্য। আরেকটা দেখব যে কোনো একটা যদি অন্তরিত পাত বা তোমার পরিবাহী পাত থাকে, তো সেই পাতের জন্য কি এটা কত হয়, মানে তোমার ক্ষেত্র প্রাবল্যটা কত হয়, সেগুলো কিন্তু আমরা গাউস থিওরেম বা গাউসের উপপাদ্য প্রয়োগ করে করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য এইটুকুই। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, এবং আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, সম্ভবত হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পারলে দিয়ে দেবো, সেখানে তোমরা কমেন্ট করতে পারো এবং জানাতে পারো কোথাও যদি কিছু ডাউট থাকে। আর যদি চ্যানেলটাতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে, আজকের ক্লাসটার জন্য এইটুকুই। থ্যাংক ইউ।